বন্ধুরা, কল্পনা করুন এমন একটি জায়গার কথা যেখানে বছরের পর বছর ধরে কোনো বড় ধরনের অপরাধী ঘটেনি। নেই চুরি, নেই ডাকাতি, নেই খুন, সবকিছু যেন একেবারে শান্ত ও নিরিবিলি। এতটাই শান্ত যে সেখানকার মানুষ প্রায় ভুলেই গেছে বিপদ বলতে আসলে কি জিনিস। কিন্তু কখনো কখনো এই অন্ধবিশ্বাস আর নিশ্চিত জীবনই হয়ে ওঠে সবচেয়ে বড় দুর্বলতা। এমনই এক শান্ত পাহাড়ি এলাকায় প্রথম পোস্টিং হয় তরুণ পুলিশ অফিসার বিজয়ের। নতুন চাকরি, নতুন দায়িত্ব, সবকিছু নিয়েই সে ভীষণ উৎসাহী ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পরই শুরু হয় একের পর এক রহস্যময় খুন আর দুঃসাহসিক ডাকাতির ঘটনা। এমন সব অপরাধ যার কোনো সূত্রই যেন পুলিশের হাতে আসে না। আর যখন শেষ পর্যন্ত আসল সত্য সামনে আসে তখন শুধু বিজয় নয়, পুরো এলাকায় স্তব্ধ হয়ে যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক অসংখ্য টুইস্টে ভরা এই দুর্দান্ত সিনেমার সম্পূর্ণ গল্প। গল্পে শুরু হয় বিজয় নামের এক তরুণ পুলিশ অফিসারকে নিয়ে। সে সদ্য পুলিশ বাহিনীতে যোগ দিয়েছে। চাকরির শুরুতেই তার পোস্টিং হয় শহর থেকে অনেক দূরে অবস্থিত শান্ত পাহাড়ি অঞ্চল কুজিনিলাম থানায়। বিজয়ের এখনো বিয়ে হয়নি, বাড়িতে শুধু তার মা বাবা আছেন। আর এত দূরে পোস্টিং হওয়ায় তাদের ছেড়ে একাই থাকতে হবে তাকে। শুরুতে এই দূরবর্তী এলাকায় বদলি হওয়ার কারণে বিজয় একটু হতাশ হয়ে পড়ে। কিন্তু পরে যখন জানতে পারে কুজিনিলাম প্রায় অপরাধমুক্ত একটি এলাকা, সেখানে বড় কোনো ঝামেলাই হয় না, তখন সে অনেকটাই স্বস্তি পায়। বিজয়ের এক চাচা আছেন যার নাম রাজীব। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। বিজয় যখন গাড়ি চালিয়ে সেই কর্মস্থলের দিকে রওনা দেয় তখন রাজীব তাকে ফোন করে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, তোমার ভাগ্য সত্যি ভালো, ক্যারিয়ারের শুরুতেই এমন এক শান্ত জায়গায় পোস্টিং পেয়েছো। থানার সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা তোমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, তাই তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তবে একটা কথা মাথায় রাখবে, এতটাও ঘনিষ্ঠ হয়েও না যে একসঙ্গে বসে মদ খাওয়া শুরু করে দাও, এতে তোমার সম্মান কমে যাবে। নিজের ব্যক্তিত্ব ও মর্যাদা বজায় রেখেই সবার সাথে সম্পর্ক বজায় রাখবে। এরপর রাজীব তাকে আরেকজন অফিসারের কথা বলেন, তার নাম কৃষ্ণান। বর্তমান তিনিও কুজিনিলাম থানাতে কর্মরত রয়েছেন। রাজীব বলেন, সেখানে পৌঁছে আমার নাম বলবে, কৃষ্ণান তোমাকে সব রকম সাহায্য করবে। দীর্ঘ যাত্রার পর বিজয় অবশেষে কুজিনিলাম থানায় পৌঁছে যায়। সেখানে তার প্রথম পরিচয় হয় এসআই কৃষ্ণানের সঙ্গে। কৃষ্ণান অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি আমাকে চিনলে কিভাবে? বিজয় তখন জানায়, তার চাচা রাজীবের কাছ থেকেই তিনি কৃষ্ণানের নাম শুনেছেন। রাজীবের নাম শুনতেই কৃষ্ণানের মুখে হাসি ফুটে ওঠে, কারণ বহু বছর আগে তারা দুজন একই থানায় একসঙ্গে কাজ করেছিলেন। এরপর কৃষ্ণান বিজয়কে নিয়ে থানার সব বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। থানায় কর্মরত ছিলেন এসআই কৃষ্ণান, হেড কনস্টেবল বালা, কনস্টেবল সত্য, আনন্দ, বিবেশ এবং দুই নারী পুলিশ সদস্য বিদ্যা ও রিমা। এলাকায় অপরাধ না থাকার কারণে পুলিশের সংখ্যাও এখানে অনেক কম ছিল। বিদ্যা আর রিমা নতুন সদস্য অবিবাহিত পুলিশ অফিসার বিজয়কে দেখে মনে মনে অনেক খুশি হয়ে যায় এখানে। তবে সেদিন আনন্দের সঙ্গে বিজয়ের দেখা হয়নি, কারণ তার মা অসুস্থ থাকায় সে 2 দিনের ছুটিতে ছিল। থানার পাশেই পুলিশের থাকার জন্য সরকারি কোয়ার্টার ছিল। কৃষ্ণান, বালা, বিবেশ, বিদ্যা আর রিমা সেখানেই থাকতেন। বিজয়ও সেই কোয়ার্টারেই ওঠে। কৃষ্ণান তাকে জানায়, কাছেই একটি রেস্টুরেন্ট আছে, চাইলে সেখান থেকে প্রতিদিন খাবার নিয়ে খেতে পারে। কিন্তু বিজয় হেসে বলে, না, আমি নিজের রান্না নিজে করেই খাবো। কুজিনিলাম থানায় তখনও কোনো স্থায়ী ইন্সপেক্টর ছিলেন না। আগের ইন্সপেক্টর অবসর নিয়েছেন, আর নতুন কাউকে পাঠাতে সরকারও তেমন তাড়াহুড়ো করছেন না, কারণ এলাকাটি বহু বছর ধরেই প্রায় অপরাধ মুক্ত। পরের দিন কৃষ্ণান বিজয়কে নিয়ে ডিএসপি অফিসে যান। এই দূরবর্তী থানার সব গুরুত্বপূর্ণ রিপোর্ট সরাসরি ডিএসপি অফিসে জমা দিতে হতো। সেখানে যাওয়ার সময় বিজয় জানতে পারে থানার জিপের একটি হেডলাইট নষ্ট হয়ে গেছে, সেটি মেরামতের জন্য পাঠানো হয়েছে। ঠিক হওয়ার পরেই তারা ডিএসপি অফিসে পৌঁছায়। ডিএসপি বিজয়কে বলেন, নতুন ইন্সপেক্টর আসতে কিছু সময় লাগবে, তাই আপাতত কয়েক সপ্তাহের জন্য তুমি এই থানার দায়িত্ব সামলাবে। এত বড় দায়িত্ব হঠাৎ করে পেয়ে বিজয় একটু অবাক হলেও আত্মবিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করে। ফিরে এসে কৃষ্ণান থানার সব সদস্যকে নিয়ে পুরো এলাকা ঘুরিয়ে দেখায়। পথে তারা আনন্দের বাড়িতেও যায়। সেখানে বিজয়ের সঙ্গে আনন্দ ও তার অসুস্থ মায়ের পরিচয় হয়। দিনগুলো ধীরে ধীরে শান্তভাবেই কাটতে থাকে। বিদ্যা আর রিমা মাঝে মধ্যে নিজেদের হাতে রান্না করা খাবার এনে বিজয়কে দিত। দুজনই চেষ্টা করত নতুন অফিসারের একটু কাছাকাছি আসতে।
এক সকালে ঘুম থেকে উঠে জ্বালানা দিয়ে বাইরে তাকিয়ে বিজয় দেখে বিদ্যা উঠানে ক্যারাতে অনুশীলন করছে। পরে থানায় গিয়ে জানতে পারে বিদ্যা একজন ব্ল্যাক বেল্ট ক্যারাতে প্রশিক্ষণ প্রাপ্ত। যদিও এখন নিয়মিত অনুশীলন করে না, তবে সময় পেলে নিজের দক্ষতা ঝালিয়ে নেয়। একদিন রাতে কৃষ্ণন বিজয়কে ডেকে বলে, মাসে একদিন আমরা একসঙ্গে বসে একটু আড্ডা দিই, সঙ্গে পানীয় চলে, আজ তুমিও চলো। কিন্তু বিজয় ভদ্রভাবে না করে দেয়। চাচা রাজীবের উপদেশ তার এখনো মনে আছে। তাছাড়া সে নিজেও কখনো মদ স্পর্শ করে না, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলেও একটা সম্মানজনক দূরত্ব সবসময় বজায় রাখে। কয়েকদিনের মধ্যেই থানার সবার সঙ্গে তার দারুণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন এলাকার একটি বাড়ির মালিক বিজয়ের কেবিনে আসে। কথা বলতে বলতে হঠাৎই সে কিছু টাকা বের করে বিজয়ের দিকে বাড়িয়ে দেয়। লোকটি বলে, স্যার, এই টাকা কোনো ঘুষ নয়, এটা একটা ছোট্ট উপহার, প্রতি মাসেই এমন কিছু টাকা দিয়ে যাব। বিজয় এক মুহূর্ত দেরি না করে টাকা ফিরিয়ে দেয়। সে শান্ত গলায় বলে, আজ যদি এই টাকা নিয়ে কাল এর বদলে আমাকে কোনো না কোনো অন্যায় কাজ করতেই হবে, তাই আমি এসব গ্রহণ করি না। লোকটি চলে যাওয়ার পর বিজয় কৃষ্ণানকে ডেকে পাঠায়। তখন কৃষ্ণান সত্যিটা জানায়, আসলে ওই বাড়ির মালিককেই তিনিই পাঠিয়েছেন। কৃষ্ণান বলেন, সরকার থানা আর কোয়ার্টারের সব খরচ দেয় না, অনেক ছোটখাটো মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা প্রয়োজনীয় জিনিস আমাদের নিজেদেরই সামলাতে হয়। তাই এলাকার ব্যবসায়ীরা স্বেচ্ছায় কিছু টাকা দিলে আমরা সেটা থানার কাজেই ব্যবহার করি। বিজয় বিষয়টি বুঝতে পারে, কিন্তু স্পষ্ট জানিয়ে দেয়, আপনারা কি করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের উপহার বা ঘুষের টাকা নেব না। কৃষ্ণনও আর কিছু বলে না। এর কিছুদিন পর বিজয়ের বাবা মা তাকে দেখতে কুজি নিলামে আসে। ছেলেকে নতুন কর্মস্থলে ভালোভাবে মানিয়ে নিতে দেখে তাদের মনেও শান্তি আসে। কিছুক্ষণ সময় কাটিয়ে তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এমন একটি ঘটনা যা পুরো এলাকার শান্ত পরিবেশকে নাড়িয়ে দেয়। একটি বাড়ির মালিকের ছেলে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে গাঁজা সেবন করছিল। বাড়ির মালিক বাধা দিলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। খবর পেয়ে বিজয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সে সিদ্ধান্ত নেয় দুজনকে থানায় নিয়ে গিয়ে বিষয়টি তদন্ত করবে। ঠিক তখনই এলাকার প্রভাবশালী ব্যক্তি সাবু সেখানে এসে বিজয়কে বাধা দেয়। সে বলে, এত ছোট বিষয় নিয়ে থানায় যাওয়ার দরকার নেই, সেখানেই মিটিয়ে ফেলুন। কিন্তু বিজয় কারোর কথা শোনে না। সে দুজনকেই থানায় নিয়ে আসে। এই ঘটনাতেই শুরু হয় এক নতুন দ্বন্দ্ব। সাবু ছিল কুজি নিলামের অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তি। এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সবাই তাকে চিনত। তাই বিজয় তার কথা না শুনে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়ায় সাবুর অহংকারে বড় আঘাত লাগে। কিছুক্ষণ পর সাবু নিজেই থানায় হাজির হয়। সে বিজয়কে বোঝানোর চেষ্টা করে ছেলেটা 2 মাস পর দুবাই যাওয়ার ভিসা আর টিকিট হয়ে গেছে। এখন যদি তার নামে মামলা হয় তাহলে সে বিদেশ যেতে পারবে না, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজয় তখনও নিজের সিদ্ধান্ত অটল, কারণ ছেলেটির কাছ থেকে সত্যি গাঁজা উদ্ধার হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দেয়, আইনের চোখে সবাই সমান। এরপর সে সাবু এবং বাড়ির মালিক দুজনকেই থানা থেকে বেরিয়ে যেতে বলে। তারা চলে যাওয়ার পর কৃষ্ণান শান্তভাবে বিজয়ের সঙ্গে কথা বলে। সে বলে, দেখো, যদি ছেলেটার নামে মামলা হয় তাহলে সে বিদেশ যেতে পারবে না, এখানে বসে হয়তো আরো বেশি নেশায় জড়িয়ে পড়বে। কিন্তু যদি দুবাই গিয়ে কাজ শুরু করে তাহলে হয়তো জীবনের মোড়ই বদলে যাবে। কৃষ্ণনের কথাগুলো ভেবে দেখে বিজয়। শেষ পর্যন্ত মানবিক দিক দিয়ে বিবেচনা করে সে ছেলেটিকে সতর্ক করে ছেড়ে দেয়। যদিও ছেলেটি ছাড়া পেয়ে যায়, তবে সাবু অপমানটা কোনোভাবেই ভুলতে পারে না। মনে মনে এই প্রতিজ্ঞা করে একদিন এই অপমানের প্রতিশোধ সে নেবেই। এরপর আবার সবকিছু স্বাভাবিক চলতে থাকে। কিন্তু একদিন হঠাৎ পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জঙ্গলের পাশের একটি পরিত্যক্ত বাগান পরিষ্কার করার সময় শ্রমিকরা মাটির উপর একটি কাটা মানুষের হাত দেখতে পায়। খবর পেয়ে বিজয় পুরো টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চারিপাশে ভালোভাবে পরীক্ষা করে তার মনে হয় যদি হাত সেখানে থাকে তাহলে মৃতদেহ খুব দূরে থাকার কথা নয়। হয়তো কোনো বন্য প্রাণী মৃতদেহ থেকে হাত বিচ্ছিন্ন করে এখানে টেনে এনে ফেলেছে। সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড ও ফরেনসিক টিমকে ডাকা হয়। কুকুরের সাহায্যে আশেপাশে খোঁজাখুঁজির পর মাটির নিচে চাপা দেওয়া একটি মৃতদেহ উদ্ধার করা হয়। দেখা যায় কোনো বন্য প্রাণী উপরের মাটি খুঁড়ে ফেলেছিল বলেই দেহটির অবস্থান ধরা পড়ে। ফরেনসিক রিপোর্টে জানা যায় মৃত ব্যক্তির বয়স আনুমানিক 30 থেকে 35 বছরের মধ্যে। মাথার পেছনে লোহার রডের মতো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে, আর মৃত্যুর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। অর্থাৎ এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত খুন। যে এলাকায় বছরের পর বছর কোনো বড় অপরাধী ঘটেনি, সেখানে হঠাৎ একটি খুনের ঘটনা পুরো কুজি নিলামকে আতঙ্কে ভরে দেয়। টেলিভিশন, সংবাদ মাধ্যম
স্থায়ী মানুষ সবাই তখন শুধু এই রহস্যময় হত্যাকাণ্ড নিয়েই আলোচনা করছে। অন্যদিকে ডিএসপি অফিস থেকেও বিজয়ের ওপর চাপ বাড়তে থাকে। যত দ্রুত সম্ভব খুনির পরিচয় বের করতে হবে। বিজয় প্রথম নির্দেশ দেয় গত 6 মাসে আশেপাশে সব থানায় 30 থেকে 35 বছরের বয়সী নিখোঁজ ব্যক্তির তালিকা সংগ্রহ করতে, কারণ মৃতদেহটির পরিচয় জানা না গেলে তদন্ত এক ধাপও এগোনো যাবে না। এরপর সে এই জমির মালিকের বাড়িতে যায় যেখানে কাটা হাতটি পাওয়া গিয়েছিল। লোকটির নাম রেজি। রেজি জানায় বহুদিন ধরেই জমিটি পরিত্যক্ত ছিল। কিছুদিন আগে সে মনোহর নামের একজনকে বাগান পরিষ্কার করার জন্য দেয়, আর কাজ করার সময় মনোহরই প্রথম কাটা হাতটি দেখতে পায়। জিজ্ঞাসাবাদের সময় বিজয় আরো জানতে পারে রেজির স্ত্রী, ছেলে ও পুত্রবধূ একটি বিয়ের অনুষ্ঠানে বাইরে গেছেন। দূরের পথ হওয়ায় রেজি নিজে যায়নি। রেজির ছেলে স্থায়ী একটি কলেজে শিক্ষকতা করে। সব তথ্য শোনার পর বিজয় নির্দেশ দেয় রেজির দেওয়া প্রতিটি তথ্যই যাচাই করতে হবে, কারণ এই মুহূর্তে ছোট্ট থেকে ছোট তথ্যও তদন্তের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু বিজয় তখনও কিছু বুঝতে পারেনি। এটি ছিল কেবল শুরু। খুব শীঘ্রই এই শান্ত এলাকায় ঘটতে চলেছে আরো এক বড় অপরাধ, যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেবে। খুনের তদন্ত তখনও পুরো দমে চলছে। ঠিক সেই সময় কুজি নিলামের মানুষকে আরো বড় এক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়। এই এলাকায় ছিল আনামাল ফাইন্যান্স নামে এক আর্থিক প্রতিষ্ঠান। শুরুতে ছোট্ট পরিসরে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় একটি ব্যাংকের রূপ নিয়েছিল। এলাকার অধিকাংশ মানুষ তাদের কষ্টের উপার্জনের টাকা এখানে জমা রাখত, আবার অনেকেই এখান থেকে উচ্চ সুদে ঋণও নিত। কিন্তু সেই উচ্চ সুদের বোঝা বইতে না পেরে অনেক পরিবারেই নিঃস্ব হয়ে গিয়েছিল। কারোর জমি, কারোর বাড়ি, আবার কারোর জীবনের সঞ্চয় সবকিছু হারিয়ে গেছে এই প্রতিষ্ঠানের কাছে। এক গভীর রাতে মুখোশ পরা 3 জন অজ্ঞাত ব্যক্তি নিঃশব্দে আনামাল ফাইন্যান্সের সামনে এসে দাঁড়ায়। প্রথমেই তারা নিরাপত্তা রক্ষীকে অচেতন করে দেয়। এরপর প্রধান দরজার তালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা সরাসরি লকার রুমে যায়। সেখানে মোটা 3টি লকার ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় তারা সব লকার নেয়নি। শুধু একটা নির্দিষ্ট লকারই তারা তুলে নিয়ে যায়। সেই লকারে প্রায় 50 লাখ টাকার মতো সম্পদ এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার রাখা ছিল। ডাকাতরা গ্যাস কাটার দিয়ে জ্বালানা লোহার গ্রিল কেটে ফেলে। তারপর লকারটি জ্বালানা দিয়ে বাইরে বের করে নিয়ে যায়। খবরটি পেয়ে বিজয় ও তার পুরো টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপরই শত শত মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। কারো মেয়ের বিয়ের গয়না, আবার কারোর জীবনের সঞ্চয়, কারোর ব্যবসার মূলধন, সবই ছিল এই প্রতিষ্ঠানের লকারে। সব হারিয়ে মানুষ কান্নায় ভেঙে পড়ে। চারিদিকে শুধু চিৎকার আর বিশৃঙ্খলা। বিজয় প্রথমেই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গার্ড জানায় 3 জন মুখোশধারী ভেতরে ঢুকেছিল, তাই তাদের মুখ দেখা সম্ভব হয়নি। সবকিছু খুঁটিয়ে দেখে বিজয়ের মনে একটি প্রশ্ন জাগে, যদি ভিতরে 3 জন থাকে তাহলে বাইরে কি আরেকজন ছিল না? তার ধারণা চতুর্থ একজন বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। ভেতর থেকে লকার বের করে আনতেই তারা সেটি গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়। ঠিক তখনই কনস্টেবল আনন্দ ভিন্ন একটি সম্ভাবনার কথা বলে। সে বলে এমনও তো হতে পারে ওরা আগে থেকে গাড়ি দূরে কোথাও রেখে এসেছিল, এরপর নিজেই ভেতরে ঢুকে ডাকাতি করেছে। বিজয় মাথা নেড়ে বলে হ্যাঁ, এটাও সম্ভব। এরপর ফরেনসিক টিম পুরো ভবন পরীক্ষা করে। দেখা যায় জ্বালানার গ্রিল অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্যাস কাটার ব্যবহার করে কাটা হয়েছে। অর্থাৎ ডাকাতটা কোনো অপেশাদার নয়, পুরো পরিকল্পনা আগে করে এসেছিল। এরপর সিসিটিভি ফুটেজ দেখা হয়, কিন্তু সেখানে নতুন আরেকটি চমক অপেক্ষা করছিল। ডাকাতেরা ভেতরে ঢুকেই প্রথমে সিসি ক্যামেরার উপরে প্রিন্ট স্প্রে ছিটিয়ে দেয়, ফলে তাদের মুখ বা চলাফেরার ছবি পরিষ্কারভাবে রেকর্ড হয়নি। আর ব্যাংকের আশেপাশেও তেমন কোনো দোকান বা বাড়ি না থাকায় বাইরের কোনো সিসিটিভিতেও তাদের দেখা যায়নি। ফরেনসিক টিম আরো জানায় আগের রাতের ভারী বৃষ্টির কারণে ঘটনাস্থলে কোনো কার্যকলাপ, পায়ের ছাপ কিংবা আঙুলের ছাপ পাওয়া যায়নি। অর্থাৎ না সিসিটিভি, না ফিঙ্গারপ্রিন্ট, না কোনো প্রত্যক্ষদর্শী। ডাকাতরা যেন একেবারে নিখুঁত পরিকল্পনা করেই এসেছিল। এদিকে একদিকে রহস্যময় খুনের তদন্ত, অন্যদিকে কোটি টাকার ব্যাংক ডাকাতি। 2 বড় মামলার চাপ একসঙ্গে এসে পড়ে বিজয়ের কাঁধে। সে যখন তদন্ত শেষ করে বাইরে নিজের জিপের দিকে হাঁটছিল, হঠাৎ তার মনে হলো দূরে দাঁড়িয়ে একজন একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিজয় সঙ্গে সঙ্গে সেদিকে তাকায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি যেন বাতাসে মিলিয়ে যায়। সত্যি কি কেউ তাকে নজরদারি করছিল? বিজয় তখনও এর উত্তর জানত না। ব্যাংক ডাকাতি ঘটনার পর আনামাল ফাইন্যান্সিয়াল মালিক এবং ম্যানেজার থানায় এসে বিস্তারিত অভিযোগ দায়ের করে। বিজয় তাদের প্রথমে জিজ্ঞেস করে আপনাদের কি কারোর ওপর সন্দেহ আছে? ম্যানেজার কিছুক্ষণ চুপ থেকে বলেন স্যার, এই প্রতিষ্ঠানে শত্রুর অভাব নেই। অনেক মানুষ ঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি জমি সব হারিয়েছে, যে কেউই প্রতিশোধ নিতে পারে। এরপর তিনি একটি নাম বলেন, মনোজ।
কয়েকদিন আগে নিজের বাড়ি ও সম্পত্তি হারিয়ে মনোজ ফাইন্যান্সিয়াল অফিসে এসে প্রচণ্ড ভাঙচুর করেছিল। যাওয়ার সময় সে প্রকাশ্যে হুমকিও দিয়েছিল এর প্রতিশোধ নেবে। এই তথ্য পাওয়ার পর বিজয় আর দেরি করে না। সে বিদ্যা এবং বালাকে সঙ্গে নিয়ে সোজা মনোজের বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা মনোজকে খুঁজে পায় না। শুধু তার স্ত্রী সিন্ধু বাড়িতে ছিলেন। বিজয় জানতে চায় মনোজ কোথায়। সিন্ধু উদ্বিগ্ন মুখে জানায় প্রায় কয়েকদিন আগে মনোজ খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 দিন পর মাত্র একবার ফোন করে বলেছিল কিছুদিন পরে ফিরবো, তারপর থেকে তার ফোন বন্ধ। সিন্ধু আরো বলে আমার স্বামী রাগী মানুষ হতে পারে, কিন্তু ব্যাংক ডাকাতির মতো অপরাধ সে কখনোই করতে পারে না। বিজয় কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসে, তবে বের হওয়ার আগে বলে যায় মনোজ ফিরে এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেবেন। বাড়ি থেকে বেরিয়ে বিজয় বালাকে নির্দেশ দেয় সিন্ধুর কল রেকর্ড বের করো, ও যা বলেছে সত্যি নাকি মিথ্যা সেটাই যাচাই করতে হবে। ফিরে আসার পথে হঠাৎ বিজয়ের মাথায় একটা চিন্তা আসে। জঙ্গলে পাওয়া মৃতদেহটির বয়সও ছিল প্রায় 30 থেকে 35 বছরের মধ্যে, আর মনোজও ঠিক একই বয়সের। তারপর মনোজ যেদিন বাড়ি ছেড়ে বেরিয়েছিল সেই সময়টাও মৃতদেহটির মৃত্যুর সময়ের সঙ্গে মিলে যায়। বিজয় সঙ্গে সঙ্গে বালাকে বলে সিন্ধুকে নিয়ে গিয়ে মৃতদেহটা শনাক্ত করাও। পরের দিন সিন্ধু মর্গে গিয়ে মৃতদেহটি দেখে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে জানিয়ে দেয় এটা মনোজের লাশ নয়। ফলে মনোজ এখনো ব্যাংক ডাকাতির প্রধান সন্দেহভাজন হিসেবেই থেকে যায়। ঠিক তখনই থানায় আসে আরেকটি অসম্পূর্ণ ভিন্ন ধরনের অভিযোগ। এক তরুণী, তার নাম মারিয়া, তার বাবা মাকে নিয়ে থানায় আসে। মারিয়ার অভিযোগ শুনে বিজয়ও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। মারিয়ার প্রেমিক সানি তাকে বেড়াতে নিয়ে একটি হোটেলে যায়। সেখানে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তার অশ্লীল ছবি তোলে, ভিডিও ধারণ করে। এখন সেই ছবি আর ভিডিও দিয়েই সানি মারিয়াকে 5 লক্ষ টাকা দিয়ে ব্ল্যাকমেল করছে। সব কথা শুনে বিজয় বুঝতে পারে এই অপরাধীকে হাতে নাতেই ধরতে হবে। সে সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা তৈরি করে। মারিয়া সানিকে ফোন দিয়ে জানায় সে টাকা দিতে রাজি। টাকা নেওয়ার জন্য একটি হোটেল রুমে দেখা করতে হবে। পরিকল্পনা অনুযায়ী মারিয়ার কাজিন সেজে সাধারণ পোশাকে সেখানে বিদ্যা ও রিমা যায়। রুমের ভেতরে আগে থেকেই গোপন একটি ক্যামেরা বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর সানি সেখানে পৌঁছে যায়। সে আবারও মারিয়াকে হুমকে দিতে শুরু করে, এমনকি বিদ্যার প্রতিও অশ্লীল আচরণের চেষ্টা করে। সবকিছু গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বিজয় তার টিমকে নিয়ে রুমে ঢুকে পড়ে। হাতে নাতে ধরা পড়ে যায় সানি। প্রমাণ দেখিয়ে বিজয় তাকে কঠোরভাবে সতর্ক করে যদি এখনই সব ছবি আর ভিডিও ডিলিট না করে তাহলে তার বিরুদ্ধে এমন মামলা হবে যে বহু বছর জেল খাটতে হবে তাকে। ভয়ে কাঁপতে কাঁপতে সানি সব ছবি এবং ভিডিওর ব্যাকআপ ফাইল মুছে দেয়। একটি বড় বিপদ থেকে মারিয়া রক্ষা পায়, কিন্তু বিজয়ের আসল যুদ্ধ তখন শুরু হয়নি, কারণ বাইরে অপেক্ষা করছিল আরও একটি ভয়ঙ্কর রহস্য। মারিয়ার মামলাটি সমাধান হওয়ার কিছুক্ষণ পরেই তদন্তে আসে নতুন একটি তথ্য। কনস্টেবল বিজয়কে জানায় মনোজ এবং তার স্ত্রী সিন্ধুর কল রেকর্ড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সিন্ধু যা বলেছিল সবই সত্য। মনোজের সঙ্গে তার শেষ কথা হয়েছিল 18 তারিখের দিকে। এরপর থেকেই মনোজের ফোন বন্ধ হয়ে যায়। শেষবার তার মোবাইলের অবস্থান ধরা পড়েছিল একটি রেল স্টেশনের আশেপাশে, অর্থাৎ সিন্ধু মিথ্যা বলেনি। এদিকে ব্যাংক ডাকাতির তদন্তে নতুন একটি সূত্র হাতে আসে। আনামালা ফাইন্যান্সের ঋণের চাপে সর্বোচ্চ হারিয়ে মধু নামে এক ব্যক্তি কিছুদিন আগেই আত্মহত্যা করেছিল। তার 2 ছেলে ছিল, সানিশ এবং কিরণ। বাবার মৃত্যুর মাত্র 3 দিন থেকেই সানিশ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অবাক করা বিষয় হলো 2 মাস ধরে সে এলাকায় ফিরে আসেনি। আবার তার পরিবারের কেউই থানায় এই বিষয়ে ডায়েরিও করেনি, ফলে পুলিশ এখনো তাকে খুঁজতে শুরু করেনি। অন্যদিকে ছোট্ট ছেলে কিরণ ছিল মাদকাসক্ত। এলাকায় নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়াই ছিল তার অভ্যাস। তার বিরুদ্ধে আগেও একটি ছোটখাটো মামলা ছিল। সব তথ্য শোনার পর বিজয় নিজেই মধুর বাড়িতে যায়। মধুর স্ত্রী জানায় হ্যাঁ স্যার, সানিশ সত্যি 2 মাস ধরে বাড়িতে ফেরেনি। আমরা নিজেরাও জানি না সে কোথায় আছে। বিজয় তখন বলে কিরণ বাড়িতে ফিরলে তাকে থানায় পাঠাবেন, কিছু প্রশ্ন করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ বিজয়ের চোখে পড়ে দেয়ালে টাঙানো একটি ছবির দিকে। ছবিটা ছিল সানিশের। ছবিটা দেখেই বিজয় থমকে দাঁড়ায়, কারণ ব্যাংক ডাকাতির পরদিন যখন আনামাল ফাইন্যান্সের সামনে মানুষের ভিড় ছিল তখন সে ঠিক ওই মানুষটিকেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে থাকতে দেখেছিল। সঙ্গে সঙ্গেই তার সন্দেহ আরো গভীর হয়ে যায়। হয়তো বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই সানিশ কোনোভাবে এই ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে। বিজয় সঙ্গে সঙ্গে বালাকে নির্দেশ দেয় যেভাবেই হোক সানিশকে খুঁজে বের করো। আমার মনে হচ্ছে সে এখনো
এলাকাতেই কোথাও লুকিয়ে আছে। এদিকে যাদের টাকা ও গয়না লুট হয়েছে তারা প্রতিদিন আনামাল ফাইন্যান্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করতে থাকে। আর এই পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছিল সেই প্রভাবশালী সাবু। সে মানুষের সামনে দাঁড়িয়ে বারবার বলতে থাকে, নতুন অফিসার এসেছে, কোনো অভিজ্ঞতা নেই, তাই এত বড় ডাকাতির তদন্তই করতে পারছে না। ধীরে ধীরে জনতার ক্ষোভের লক্ষ্য হয়ে ওঠে বিজয়। একদিন বিজয় নিজেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়, কিন্তু ঠিক তখনই থানায় জরুরি খবর আসে নদীর ধারে বাঁধের পাশে আরেকটি মরদেহ পাওয়া গিয়েছে। খবর শুনেই বিজয় পুরো টিম নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। ময়নাতদন্তে রিপোর্টে জানা যায় এই ব্যক্তিও ঠিক আগের লোকটির মতোই হত্যা হয়েছে। মাথার পেছনে ভারী কোনো লোহার রড জাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মৃত ব্যক্তির বয়সও প্রায় 30 থেকে 35-এর মধ্যে হবে। দুটি হত্যার ধরন একেবারে একই, অর্থাৎ খুব সম্ভবত একই খুনি ধারাবাহিকভাবে একের পর এক মানুষকে হত্যা করছে। এই খবর পাওয়ার পর ডিএসপি অফিস থেকে আবারও বিজয়ের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়। নতুন যোগদানের পর থেকেই এক দুটি খুন আর একটি বড় ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো মামলার সমাধান হয়নি। বিজয় ডিএসপিকে আশ্বাস দেয়, স্যার আমি খুব শীঘ্রই সব রহস্যের সমাধান করব। এরপর সে পুরো এলাকায় পুলিশের টহল আরো বাড়িয়ে দেয়। ঠিক এমন সময় একদিন কিরণ নিজেই থানায় আসে। বিজয় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার কাছ থেকে এমন কোনো তথ্য পাওয়া যায় না যা তদন্তে কাজে লাগতে পারে। তাই আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিন রাতেই বিজয়, কৃষ্ণান, বালা এবং সত্য নিয়মিত টহলে বের হয়। হঠাৎ থানায় একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় একটি রিসোর্টের কাছে জঙ্গলে একজনকে একটি মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। খবরটি শুনেই বিজয় এক মুহূর্ত দেরি না করে পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। চারপাশটা ঘন অন্ধকার আর জঙ্গলে ঘেরা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও কিছু পাওয়া যাচ্ছিল না। তখন বিজয় সিদ্ধান্ত নেয় 4 জন চারিপাশে খুঁজবে। কৃষ্ণান, বালা আর সত্যকে 3 দিকে পাঠিয়ে বিজয় একাই অন্য দিকে যায়। কিছু দূর যাওয়ার পর তার চোখে পড়ে মাটিতে খোঁড়া একটি কবর, আর সেই কবরের ভেতরে পড়ে আছে একটি মানুষের মৃতদেহ। মনে হচ্ছিল কেউ একজন মৃতদেহটি মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজ সমাপ্ত রেখেই পালিয়ে গেছে। হঠাৎ মৃত ব্যক্তির শার্টের পকেটে হাত দিতেই সে একটি সোনার চেন খুঁজে পায়। চেনটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে কেউ ভারী কিছু দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এক মুহূর্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। তার চিৎকার শুনে বালা দ্রুত সেখানে ছুটে আসে, কিন্তু সেও কিছু বুঝে ওঠার আগেই কোনোভাবে মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। এরই মধ্যে কৃষ্ণান ও সত্য ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা দুজন দ্রুত বিজয় ও বালাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সৌভাগ্যবশত দুজনেরই প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই কৃষ্ণান বিজয়কে জানায় এবারের মৃতদেহটি পরিচয় শনাক্ত করা গেছে। লোকটির নাম মণিকানন্দ। সে কয়েকজন তামিল শ্রমিকের সঙ্গে এই এলাকায় কাজ করতে এসেছিল। পরদিন বিজয় সেই ঠিকাদারের কাছে যায় যিনি এই তামিল শ্রমিকদের কাজে নিয়েছিলেন। ঠিকাদার জানান মোট 4 জন তামিল শ্রমিক এখানে এসেছিল। তাদের নাম মণিকানন্দ, আরুল, আনবু ও কুমার। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ তারা জানায় নিজের এলাকায় একটি অনুষ্ঠান আছে, তারপর একসঙ্গে কাজ ছেড়ে চলে যায়। ফলে ঠিকাদারের কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। এদিকে মণিকানন্দের ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছায়। ডাক্তার নিশ্চিত করেন এই হত্যাকাণ্ডেও আগের 2 খুনের মতোই ঘটেছে। মাথার পেছনে ভারী কোনো লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত পাওয়া 3টি মৃতদেহই একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এরপর বিজয় 4 জন তামিল শ্রমিক যে বাড়িতে থাকতো সেখানেই তল্লাশি চালায়। প্রথমে তেমন কিছু পাওয়া যায় না, কিন্তু শেষ মুহূর্তে কনস্টেবল সত্য একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়। সেটি ছিল আনামালা ফাইন্যান্সিয়ালের একটি কার্ড আর মানিকানন্দের পকেটে পাওয়া সোনার চেনটি নিয়ে। যখন বিজয় আনামাল ফাইন্যান্সে যায় তখন প্রতিষ্ঠানের মালিক সেটি দেখেই চমকে ওঠে, কারণ চেনটি ছিল সেই লুট হওয়া স্বর্ণলঙ্কারের একটি অংশ। এই একটিমাত্র প্রমাণে পুরো তদন্তের মোড় ঘুরে যায়। তখন প্রথমবারের মতো মনে হতে থাকে ব্যাংক ডাকাতি আর ধারাবাহিক 3টি খুন হয়তো এই একই রহস্যে জড়িত আছে। মানিকানন্দের পকেটে পাওয়া সোনার চেনটি যে আনামাল ফাইন্যান্স থেকেই লুট করা হয়েছিল সেটা নিশ্চিত হওয়ার পর তদন্ত একেবারেই নতুন মোড় নেয়। এর মধ্যে আগের 2টি অজ্ঞাত মৃতদেহেরও পরিচয় শনাক্ত হয়। তারা ছিল সেই 4 তামিল শ্রমিকেরই 2 সদস্য, অরুল এবং আনাবু। কৃষ্ণন তখন বিজয়কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। বিজয় এই থানায় যোগ দেওয়ার কয়েকদিন আগেই আরুল থানায় এসেছিল। সে অভিযোগ করেছিল তার বাকি 3 সঙ্গীর সঙ্গে ঝামেলা চলছে। তখন পর্যন্ত বিষয়টিকে সাধারণ ঝগড়া বলেই মনে করা হয়েছিল, কিন্তু এখন 3 জনের মৃতদেহ পাওয়ার পর সেই ঘটনাও সন্দেহজনক হয়ে ওঠে। ঠিক তখনই কনস্টেবল আনন্দ নিজের একটি ধারণা তুলে ধরে। সে বলে, স্যার, যদি 4 জন মিলে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে থাকে, তারপর যদি আরুল শেষ মুহূর্তে মত বদলে ফেলে, তাহলে বাকি 3 জন তাকে হত্যা করতে পারে আর ডাকাতির পর টাকা
ভাগাভাগির সময় কুমার যদি লোভে পড়ে থাকে তাহলে সে আনবু আর মানিকানন্দকেও মেরে সব টাকা নিয়ে পালিয়ে যেতে পারে। বিজয়ও মনে করে এই সম্ভাবনাটি খতিয়ে দেখা দরকার। তাই সঙ্গে সঙ্গে কুমারের ছবি আশেপাশের সব থানায় পাঠিয়ে দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় যেখানেই তাকে দেখা যাবে সঙ্গে সঙ্গে আটক করতে হবে। কিন্তু এখনো সবই শুধু সন্দেহ, ডাকাতি কিংবা খুন, কোনোটারই নিশ্চিত প্রমাণ তখনও পুলিশের হাতে নেই। এদিকে আনামালা ফাইন্যান্সিয়ালের মালিকের ব্যক্তিগত জীবনেও ছিল বড় এক গোপন রহস্য। একজন বিবাহিত নারীকে নিয়ে তার অবৈধ সম্পর্ক ছিল। সেদিন রাতেও সেই নারীর বাড়ি থেকে ফিরছিল সে। নিজের গাড়িটিও কিছুটা দূরে রেখে গিয়েছিল। ফিরে এসে দেখে গাড়িটির একটি টায়ারের বাতাস বের করে দেওয়া হয়েছে। সে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার থেকে এক মুখোশধারী ব্যক্তি ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষা করতে গিয়ে তার হাতেও গভীর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনোমতে পাশের একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। সেখান থেকেই কাপা হাতে থানায় ফোন করে নিজের অবস্থান জানিয়ে দেয়। কিন্তু ফোনে কথা বলার শব্দ শুনেই হামলাকারী তার লুকিয়ে থাকা জায়গায় বুঝে ফেলে। সে আবারও এগিয়ে আসে তাকে শেষ করে দেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে প্রাণ বাঁচাতে ফাইন্যান্স মালিক তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তারপর কোনোমতে নিজের গাড়িতে উঠে একটানা হর্ন বাজাতে শুরু করে। হর্নের শব্দে আশেপাশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। লোকজন বেরিয়ে আসতেই হামলাকারী পালিয়ে যায়। খবর পেয়ে বিজয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। চারপাশে খুঁজতে গিয়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়। হামলাকারী যে মোটরসাইকেলে এসেছিল সেটি ঘটনাস্থলে পড়ে আছে, অর্থাৎ সে বেশি দূরে পালাতে পারেনি, সম্ভবত আশেপাশে কোথাও লুকিয়ে আছে। এই সূত্র ধরেই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাকে দেখে বিজয় অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয় যে ছেলেটিকে কয়েকদিন ধরেই পুলিশ খুঁজে বেড়াচ্ছিল। সানিশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। বিজয় ভেবেছিল এবার হয়তো পুরো রহস্যের জট খুলে যাবে, কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করতেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। সানিশ শান্ত গলায় বলে, আমি ব্যাংক ডাকাতি করিনি, কাউকে খুনও করিনি। সে জানায় ডাকাতির পরের দিন সে সত্যি আনামালা ফাইন্যান্সের সামনে গিয়েছিল, তবে ডাকাতির সঙ্গে জড়িত থাকার জন্য নয়। সে শুধু দেখতে চেয়েছিল যে প্রতিষ্ঠানের কারণে তার বাবা আত্মহত্যা করেছিলেন সেই প্রতিষ্ঠানের মালিক আজ কেমন কষ্ট পাচ্ছে। আর সেদিন রাতে ফাইন্যান্স মালিকের ওপরও হামলা করার কারণও সে লুকায় না। সে বলে, আমি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিলাম। গত কয়েক মাসে সে নিজের বন্ধুর বাড়িতে লুকিয়েছিল। অর্থাৎ ব্যাংক ডাকাতি কিংবা 3টি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে ফাইন্যান্স মালিককে হত্যা করার চেষ্টার অভিযোগে তাকে থানায় আটকে রাখা হয়। এদিকে তদন্তে আসে আরও একটি বড় তথ্য। তামিলনাড়ুর পুলিশের কাছে থেকে জানা যায় কুমার, আরুল, আনবু এবং মানিকানন্দ চারজনই একই এলাকার বাসিন্দা। আর কুজিনিলামে আসার আগে তারা নিজের এলাকায়ও একটি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশের সন্দেহ আবারও সেই 4 তামিল যুবকের দিকে ফিরে যায়। তবে একটি বড় সমস্যা এখনো রয়ে গেছে। কুমারকে এখন খুঁজে পাওয়া যায়নি। সে বেঁচে আছে কিনা মারা গেছে কেউ জানে না। তাই নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। ঠিক এই সময় বিজয়ের নজরে আসে আনামাল ফাইন্যান্স মালিকের আরেকটি প্রতারণা। মালিক দাবি করেছিলেন চুরি হওয়ার লকারে ছিল 50 লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ সোনার গয়না। কিন্তু বিজয়ের সন্দেহ হয়। সে একই আকারের একটি লকার এনে পরীক্ষা করে। দেখা যায় মালিক যে পরিমাণের টাকা ও গয়নার কথা বলছেন সেই ছোট্ট লকারে রাখা আদৌ সম্ভব না সেইগুলো। বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিজয় মালিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। চাপের মুখে অবশেষে সে স্বীকার করে আসলে ইন্স্যুরেন্সের বেশি টাকা পাওয়ার লোভেই সে মিথ্যা বলেছিল। বাস্তবে লকারে ছিল মাত্র কয়েক লক্ষ টাকা এবং প্রায় 80 ভরি সোনা। অর্থাৎ ব্যাংক ডাকাতি সত্যি হলেও ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছিল। ঠিক তখনই আবার থানায় হাজির হয় সাবু। এবার সে একা নয়, তার সঙ্গে ছিল উত্তেজিত জনতার একটি দল। থানার সামনেই তারা হট্টগোল শুরু করে। সাবু চিৎকার করে বলতে থাকে, 3টা খুন, একটা ব্যাংক ডাকাতি, কিছু সমাধান করতে পারেনি এই নতুন অফিসার। পরিস্থিতি তখন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত বিজয় বাধ্য হয়ে সাবুকে থানার বাইরে বের করে দেয়। দিনের পর দিন টানা তদন্ত আর দৌড়ঝাঁপে বিজয় মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঠিক তখনই কনস্টেবল সত্য ছুটে এসে দরজায় কড়া নাড়ে। সে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, মনোজ ফিরে এসেছে। খবর শুনেই বিজয় এক মুহূর্ত দেরি না করে সে কৃষ্ণান, বালা, বিদ্যা ও আরো কয়েকজন পুলিশকে নিয়ে সরাসরি মনোজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেয় সিন্ধু। বিজয় জিজ্ঞেস করে, মনোজ কোথায়? সিন্ধু আগের মতোই বলে, স্যার, সে তো এখনো বাড়ি ফেরেনি। কিন্তু এবার বিজয়ের চোখ এড়ায় না একটা বিষয়। সিন্ধুর মুখে ভয় স্পর্শ, তার আচরণও অস্বাভাবিক লাগছিল। বিজয় কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তার নির্দেশে পুরো বাড়ি তল্লাশি শুরু হয়। কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ ভেতরের একটি ঘর থেকে একজন লোক দৌড়ে বেরিয়ে আসে। সে আর কেউ নয়, মনোজ। বিজয়কে ধাক্কা মেরে সে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো না বাড়ির চারপাশে পুলিশ তাকে আগে থেকে ঘিরে রেখেছে। মনোজকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয়। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞেস করা হয়, কিন্তু তার
বক্তব্য একটাই, সে স্বীকার করে হ্যাঁ সে আনামাল ফাইন্যান্সে গিয়ে রাগের মাথায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল, কারণ ঋণের বোঝায় সে নিজের বাড়ি জমি সব হারিয়েছিল। কিন্তু ব্যাংক ডাকাতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে আরো জানায় গত কয়েকদিন সে বাড়ির বাইরে ছিল নিজের কিছু সম্পত্তি বিক্রি করার জন্য। সেই টাকা দিয়ে সে আনামাল ফাইন্যান্সের ঋণ শোধ করতে চেয়েছিল, কারণ তার বাড়িটাও বন্ধক রাখা ছিল। যদি ঋণ শোধ করতে পারে তাহলে অন্তত নিজের বাড়িটা ফিরে পাবে। শুধু তাই নয়, সুদের পরিমাণ কমানোর জন্য সে আগেই থানায় একটি লিখিত অভিযোগও করেছিল। তদন্ত করে বিজয় জানতে পারে যেদিন প্রথম তামিল যুবক আরুল খুন হয়েছিল ঠিক সেই সময়ই মনোজ থানাতেই উপস্থিত ছিল, অর্থাৎ প্রথম হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার সুযোগই নেই। কিন্তু তবুও বিজয়ের সন্দেহ পুরোপুরি কাটে না, বরং তার মাথায় একটি নতুন সম্ভাবনা আসে। সেভাবে হয়তো মনোজ নিজে ডাকাতি করেনি, হয়তো পুরো পরিকল্পনা সে করেছিল। তারপর নিজের ওপর সন্দেহ না পড়ার জন্য ইচ্ছে করেই থানায় এসে অভিযোগ করে। এরপর সম্পত্তি বিক্রির অজুহাতে এলাকা ছেড়ে চলে যায়। অন্যদিকে তামিল যুবকেরা ডাকাতি করে নির্দিষ্ট জায়গায় তার সঙ্গে দেখা করার কথা ছিল, সেখানে গিয়েই টাকা ভাগাভাগি হওয়ার কথা। বিজয় যখন নিজের এই সন্দেহ কথা থানার সবার সামনে বলে, ঠিক তখনই কনস্টেবল বিবেশ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে, স্যার সেদিন রাতে মনোজ থানায় অভিযোগ করতে এসেছিল। ঠিক একই রাতে ওই চারজন তামিল যুবকও নিজের মধ্যে ঝগড়া অভিযোগ নিয়ে থানায় এসেছিল। এই তথ্য শুনে বিজয়ের সন্দেহ আরো বেড়ে যায়। তার মনে হতে থাকে হয়তো মনোজ ওই চার তামিল যুবকের মধ্যে কোনো না কোনো যোগাযোগ ছিল। সেই কারণে মনোজকে আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়। কিন্তু বিজয় এখনো বুঝতে পারেনি তার সামনে কি সত্য লুকিয়ে আছে। মনোজকে হেফাজতে রাখার পর বিজয় ভেবেছিল তদন্ত হয়তো এবার শেষ পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু পরের দিনই ডিএসপি অফিস থেকে তার ডাক আসে। অফিসে ঢুকেই ডিএসপির মুখে ভাব দেখে বিজয় বুঝে যায় ভালো কিছু অপেক্ষা করছে না। ডিএসপি কঠোর গলায় বলে, তুমি নতুন অফিসার, অভিজ্ঞতার অভাব আছে, তাই এতগুলো মামলার একটারও সমাধান করতে পারছো না। তারপর তিনি আরো বলেন, আমার মতে কেসটা অনেকটাই পরিষ্কার। চারজন তামিল লোকেই এই খুন আর ডাকাতির সঙ্গে জড়িত। রিপোর্ট তৈরি করে ওদেরই অভিযুক্ত দেখিয়ে ফাইল ক্লোজ করে দাও। ডিএসপির কথা শুনে বিজয় সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে, স্যার কুমারকে এখনো খুঁজে পাওয়া যায়নি, ওকে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কাউকে দোষী বলা ঠিক হবে না। কিন্তু ডিএসপি কিছুতেই তার কথা শুনতে রাজি নন। উপর মহল থেকে দ্রুত কেস শেষ হওয়ার জন্য তার উপর প্রচন্ড চাপ ছিল। অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত ডিএসপি বিজয়কে মাত্র 1 সপ্তাহ সময় দেন। তিনি স্পর্শ করে জানিয়ে দেন, এই 1 সপ্তাহের মধ্যে যদি আসল অপরাধীকে ধরতে না পারো তাহলে ওই 4 তামিলকে খুনি আর ডাকাতির কেস সাজিয়ে আমাকে চূড়ান্ত রিপোর্ট জমা দিবে। ডিএসপি অফিস থেকে বেরিয়ে বিজয়ের মন একেবারে ভেঙে যায়। এতদিনের পরিশ্রম, এত তদন্ত, তবুও সে সত্যের কাছাকাছি পৌঁছাতে পারছে না। ঠিক সেই সময় তার মায়ের ফোন আসে। মায়ের কণ্ঠ শুনেই বিজয়ের মন একটু শান্ত হয়। মা বুঝতে পারেন ছেলে খুবই হতাশ। তিনি বলেন, চাকরির শুরুতেই এমন সমস্যা হতে পারে বাবা, সবকিছুই একদিনে শেখা যায় না। আর সবচেয়ে বেশি কি আর হবে, খুব হলে সাময়িক বরখাস্ত করবে, কিন্তু সত্যের জন্য লড়াই করলে কখনো ভয় পেও না। মায়ের কথাগুলো যেন নতুন করে সাহস জগায় বিজয়কে। সে সিদ্ধান্ত নেয় যাই হোক আসল সত্য বের করেই ছাড়বে। পরের দিন সকালেই তদন্তে আসে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। পাশের এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে থানায় ফোন আসে। দোকানের মালিক জানায় একজন সন্দেহজনক তরুণী তার দোকানে একটি সোনার চেন বিক্রি করতে এসেছিলেন। খবর পেয়ে বিজয় দ্রুত সেখানে পৌঁছে যায়। দোকানদার পুরো ঘটনাটি খুলে বললে তিনি জানান অনেকেই সোনা বিক্রি করতে আসে, কিন্তু এই মেয়েটির আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক। সাধারণত সবাই দাম নিয়ে দরাদরি করে, কিন্তু মেয়েটি একবারও দরাদরি করেনি। যে দাম বলেছি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। এই কারণেই দোকানদারের সন্দেহ হয়। তিনি বলেন, আমি তাকে বলেছিলাম আজ নয় কাল এসে টাকা নিয়ে যাবে, কিন্তু মেয়েটি রাজি হয়নি, বরং বলেছিল আমি কাল আবার চেন নিয়ে আসব, তখন একসঙ্গে চেন দেব আর টাকা নেব। দোকানদার ফোন নাম্বারও চেয়েছিলেন, কিন্তু মেয়েটি সেটাও দিতে অস্বীকার করে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরদিন সে আর ওই দোকানে ফিরে আসেনি। তবে সাবধানতার জন্য দোকানদার চেনটির একটি ছবি তুলে রেখেছিলেন। ছবিটি দেখেই বিজয়ের বুক ধরপড় করে কেঁপে ওঠে, কারণ এটা ছিল আনামাল ফাইন্যান্স থেকে লুট হওয়া সেই গয়নার একটি চেন। অর্থাৎ ডাকাতদের একজন অন্তত এই এলাকাতেই আছে। স্বর্ণের দোকান থেকে বেরিয়ে বিজয় আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে সরাসরি পাশের ওষুধের দোকানে গেল, কারণ দোকানদার বলেছিলেন সোনার চেন বিক্রি করতে আসা মেয়েটি সেখানে থেকেও কিছু ওষুধ কিনেছিল। বিজয় দোকানের মালিককে নির্দিষ্ট সময়ের সব বিক্রির তালিকা দেখতে বলল। তালিকা দেখে ভালোভাবে বুঝতে পারল ওই মেয়েটি স্টকের রোগীর জন্য ব্যবহৃত কিছু ওষুধ কিনেছিল। তখনও বিষয়টা পুরোপুরি পরিষ্কার ছিল না, তাই সে কোনো সিদ্ধান্ত না নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই স্বর্ণের দোকানদারের এক কর্মচারী তাড়াহুড়ো করে বিজয়কে ফোন করে। সে জানায়
স্যার আমি তখন দোকানে ছিলাম না, কিন্তু এখন একটা কথা মনে পড়েছে। কর্মচারী বলে মেয়েটি যখন দোকানে ছিল তখন সে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। সে কি বলছিল সেটা শুনতে পাইনি, কিন্তু তার ফোনের রিংটোনটা খুব ভালোভাবে শুনেছিলাম। এরপর সেই রিংটোনের সুর গুনগুন করে শোনাই। রিংটোনটা শুনতেই বিজয়ের চোখ বড় হয়ে যায়। হঠাৎ করেই যেন মাথার ভিতরে ছড়িয়ে থাকা সব টুকরো টুকরো সূত্র এক জায়গায় এসে মিলতে শুরু করে। তার মনে পড়ে যায় কয়েকদিন আগে যখন সে আনন্দের বাড়িতে গিয়েছিল তখন ঠিক একই রিংটোন সে শুনতে পেয়েছিল। শুধু তাই নয়, ওষুধের দোকান থেকে কেনা ওষুধও ছিল স্টকের রোগীর জন্য, আর আনন্দের মাও তো স্টকে আক্রান্ত। এবার আর সন্দেহ কোনো জায়গায় রইল না। এরপর বিজয় দ্রুত আরো কিছু তথ্য গোপনে যাচাই করে। সব প্রমাণ একসঙ্গে মিলে যাওয়ার পর সে নিশ্চিত হয়ে যায় সোনার চেন বিক্রি করতে আসা মেয়েটি আর কেউ নয়, আনন্দের স্ত্রী অঞ্জনা। এই আবিষ্কারের পর বিজয় আর দেরি করে না। সেই রাতে সে থানায় ফিরে আসে, সবার সামনে আনন্দকে ডেকে বসায়। তারপর একটি ছবি টেবিলের ওপর রেখে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে চেনো? আনন্দ ছবির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ স্যার, উনি আমার স্ত্রী অঞ্জনা। বিজয় ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আনন্দ, আমার কাছে এমন প্রমাণ আছে যা বলছে আনামাল ফাইন্যান্সের ডাকাতের সঙ্গে তুমি জড়িত। কথাটি শুনে থানার ভেতরে মুহূর্তে নীরবতা নেমে আসে। আনন্দ হতভম্ব হয়ে যায়। সে বারবার বলতে থাকে, স্যার আমি কিছুই করিনি। কিন্তু বিজয় এবার একের পর এক সব প্রমাণ তার সামনে রাখতে শুরু করে। সে বলে, তোমার মায়ের অসুস্থতার অজুহাত নিয়ে তুমি ছুটি নিয়েছিলে, ঠিক সেই সময়ই ডাকাতির পরিকল্পনা করা হয়। তারপর তোমার স্ত্রী লুটের সোনার চেনই বিক্রি করার চেষ্টা করেছে। এখন বলো কেন ডাকাতি করলে? আনন্দ তখনও সবকিছু অস্বীকার করে। বিজয় রেগে তাকে একটি চড় মারে। ঠিক সেই মুহূর্তে কনস্টেবল সত্য গিয়ে এসে বিজয়কে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বিজয় থামেনি। সে এবারও আরো বড় সত্য প্রকাশ করে। সে বলে, আনন্দ একা নয়, বিবেশও এই ডাকাতের সঙ্গে জড়িত। থানার সবাই বিস্ময়ে একের অপরের দিকে তাকিয়ে থাকে। বিজয় এবার সেই প্রমাণের কথাও জানায় যা এতদিন কারোর চোখে পড়েনি। ডাকাতির রাতে আনন্দার বিবেশের নাইট পেট্রোলিং ডিউটি ছিল, কিন্তু তারা আসলেই টহলে যায়নি। কারণ ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় স্প্রে করার আগের কয়েক সেকেন্ডের ফুটেজে রাস্তায় জমে থাকা পানিতে একটি গাড়ির আলোর প্রতিফলন হচ্ছিল, আর এই আলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই গাড়িটি হেডলাইট নষ্ট ছিল। আর ঠিক সেই সময় থানার জিপও একটি হেডলাইট নষ্ট ছিল। এবার থানার ভেতরের পরিবেশ পুরো বদলে যায়। বিজয়ের হাতে এমন প্রমাণ চলে এসেছে যা আসলেই সত্যের দরজা খুলে দিতে চলেছে। বিজয় যখন একের পর এক প্রমাণ সামনে রাখতে শুরু করলো তখন পুরো থানার পরিবেশ মুহূর্তে ভারী হয়ে উঠল। আনন্দের মুখ থেকে তখন কোনো কথা নেই, সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে সামনে এগিয়ে এলো সত্য। শান্ত গলায় সে বলে, স্যার আনন্দ একা নয়, আমিও এই ডাকাতিতে জড়িত। কথাটা শুনে বিজয় যেন নিজের কানেই বিশ্বাস করতে পারছিল না। এরপর আরো বড় ধাক্কা আসে। কৃষ্ণন সামনে এগিয়ে আসে এবং ঠান্ডা গলায় সেও বলে, শুধু সত্য নয়, আমিও ছিলাম। এরপর বিবেশও সবকিছু স্বীকার করে ফেলে। মুহূর্তেই বিজয় বুঝতে পারে যাদের সঙ্গে এতদিন একসঙ্গে কাজ করেছে, যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করত, সেই মানুষগুলোই পুরো ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন? বিজয় কৃষ্ণনের দিকে তাকিয়ে বলে, তোমরা পুলিশ হয়েও এসব করলে কেন? কৃষ্ণন কয়েক সেকেন্ড চুপ করে থাকে। এরপর ধীরে ধীরে পুরো সত্য বলতে শুরু করে। সে জানায় কয়েকদিন আগে আরুলকে একটি মাদক মামলায় থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় আরুল উত্তেজিত হয়ে সত্যের গায়ে হাত তোলে। রাগের মাথায় সত্য তাকে নির্মমভাবে মারতে শুরু করে, কিন্তু মারতে মারতেই এক সময় আরুল মারা যায়। ঘটনাটি ছিল পুরোপুরি দুর্ঘটনা, কিন্তু একজন আসামি পুলিশের হেফাজতে মারা গেলে তাদের কারো চাকরি আর বাঁচবে না, সবাই ভয় পেয়ে যায়। তখনই কৃষ্ণান একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে বলে লাশটা গোপনে সরিয়ে ফেলতে হবে। রাতের অন্ধকারে তারা আরুলের মৃতদেহ জঙ্গলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। কৃষ্ণান আগে থেকে জানতো কুমার, আনবু আর মনিকানন্দ নিজেদের রাজ্যে ব্যাংক ডাকাতির অপরাধে জড়িত ছিল। সেই তথ্যকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় সে। তার পরিকল্পনা ছিল সেই তিনজনকে ব্যবহার করে আনামাল ফাইন্যান্সে ডাকাতি করানো হবে। তারপর ডাকাতির পর তাদেরকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করা হবে। এতে পুলিশের সন্দেহ তাদের দিকে যাবে, আর আরুলের হত্যাও সহজেই তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। প্রথম দিকে কল্পনাটা একদম নিখুঁতভাবেই এগোচ্ছিল। 4 জন পুলিশ আর 3 জন তামিল যুবক মিলে সফলভাবে ডাকাতি সম্পন্ন করে। কিন্তু ডাকাতির পর যখন লুটের মাল ভাগাভাগির সময় আসে তখনই সবকিছু বদলে যায়। কুমার, আবনু আর মনিকানন্দের আগে চুক্তির চেয়ে বেশি টাকা দাবি করে। শুধু তাই নয়, তাদের কাছে আরুলের জঙ্গলের কবর দেওয়ার প্রমাণও ছিল। অর্থাৎ চাইলেই তারা যে কোনো সময় পুলিশের বিরুদ্ধে মুখ খুলে দিতে পারত। এবার
এবার কৃষ্ণন বুঝে যায় এদের বাঁচিয়ে রাখলে একদিন সবাই ধরা পড়বেই। আর ঠিক তখনই নেওয়া হয় ভয়ঙ্কর সিদ্ধান্ত, তিনজনকেই মেরে ফেলা হবে। কৃষ্ণনের পরিকল্পনা অনুযায়ী ডাকাতির পর নির্জন একটি জায়গায় সবাই লুটের মাল ভাগাভাগি করার জন্য জড়ো হয়, কিন্তু সেখানে গিয়ে সবকিছু পাল্টে যায়। তাই কোনো ঝুঁকি না নিয়ে কৃষ্ণন, সত্য, আনন্দ ও বিবেশ মিলে তিনজনের ওপর আতর্কিত হামলা চালায়। আনবু আর কুমার ঘটনাস্থলেই মারা যায়, কিন্তু মানিকানন্দ তখনও বেঁচে ছিল। কৃষ্ণন ঠিক করে তিনটি লাশ একসঙ্গে ফেলা যাবে না, তাহলে পুলিশের সন্দেহ বেড়ে যাবে। তাই তারা এক একটি মৃতদেহ আলাদা আলাদা জায়গায় ফেলে তদন্ত অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। প্রথমে আনবুর লাশ নদীর বাঁধের কাছে ফেলে দেওয়া হয়, অপরদিকে মানিকানন্দকে হত্যা করে কবর দেওয়ার সময় হঠাৎ সেখানে পৌঁছে যায় বিজয়। তখন নিজেদের বাঁচানোর জন্য তার মাথায় আঘাত করা হয়, বালাও ছুটে এলে তাকেও আক্রমণ করা হয়। সবকিছু ছিল পরিকল্পনার অংশ। এমনকি তামিল শ্রমিকদের বাড়িতে তল্লাশির সময় যে আনামাল ফাইন্যান্সের কার্ড পাওয়া গিয়েছিল সেটাও আসলে কোনো প্রমাণ ছিল না। সত্য নিজের পকেট থেকে কার্ডটি বের করে সেখানে ফেলে রেখেছিল, যাতে পুরো সন্দেহ তামিল শ্রমিকদের ওপরেই গিয়ে পড়ে। আর কুমারের লাশও তারা লুকিয়ে রেখেছিল, কারণ সবাই যেন বিশ্বাস করে কুমারই ডাকাতির সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সবকিছু এত নিখুঁতভাবেই সাজানো হয়েছিল যে পুলিশের চোখেও পুরো ঘটনাটাই সত্যি বলেই মনে হচ্ছিল। কিন্তু বিজয় আনন্দকে সন্দেহ করা শুরু করতেই পুরো পরিকল্পনা ভেঙে পড়ে। সব সত্য প্রকাশ হয়ে যাওয়ার পর কৃষ্ণান শেষবারের মতো বিজয়কে প্রস্তাব দেয়। সে বলে, আমাদের সঙ্গে হাত মেলাও, সবকিছু ভুলে যাও, না হলে তোমাকেও মেরে ফেলবো। তারপর বলবো কুমার তোমাকে হত্যা করেছে। বিজয় এক মুহূর্তও দেরি না করে উত্তর দেয়, আমি পুলিশের পোশাক পরে অপরাধীর সঙ্গে কখনো হাত মিলাবো না। এই কথাটা যেন কৃষ্ণানের শেষ ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠিক তখনই আরো একটি ভয়ঙ্কর সত্য সামনে আসে। হঠাৎ করেই বিদ্যা বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিজয় হতভম্ব হয়ে যায়, সে বিশ্বাস করতেই পারছিল না বিদ্যা এই পুরো ষড়যন্ত্রের অংশ। অর্থাৎ কৃষ্ণন, সত্য, আনন্দ, বিবেশ এবং বিদ্যা, মোট 4 জন পুলিশ অফিসারই ছিল এই অপরাধ চক্রের সদস্য। এবার তারা সিদ্ধান্ত নেয় বিজয়কে জীবিত রাখা যাবে না। 5 জন একসঙ্গে বিজয়ের ওপর হামলা চালায়। একদিকে অভিজ্ঞ পুলিশ অফিসার, অন্যদিকে একা বিজয়। সংখ্যায় কম হলেও সে হাল ছাড়েনি। প্রাণপণ লড়াই শুরু হয় থানার ভেতরেই। বিজয় নিজের সমস্ত শক্তি দিয়ে একের পর এক আক্রমণ প্রতিহত করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সে কয়েকজনকে আহত করতে সক্ষম হয়। ঠিক সেই সময় থানার ভেতরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রিমা এবং বালা। গোপনে ডিএসপি অফিসে ফোন করে সাহায্য চান। কয়েক মিনিটের মধ্যেই অতিরিক্ত পুলিশ বাহিনী থানায় পৌঁছে যায়। পালানোর আর কোনো সুযোগ থাকে না। কৃষ্ণান, সত্য, আনন্দ, বিবেশ ও বিদ্যা 5 জনকে গ্রেপ্তার করা হয়। অবশেষে সব রহস্যের সমাধান হয়। বিজয়ের জীবনের প্রথম ইনভেস্টিং তার জীবনের সবচেয়ে কঠিন এবং স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়, কারণ সে বুঝে যায় অপরাধী সব সময় পুলিশের হাত থেকে পালায় না, কখনো কখনো অপরাধী নিজেই পুলিশের পোশাক পরে থাকে। বন্ধুরা, যখন রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন সাধারণ মানুষের ভরসা করার মতো আর কে থাকে? আইন রক্ষা করার দায়িত্ব যাদের, যদি তারাই অন্যায়ের পথ বেছে নেয় তাহলে সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয়। তবুও আসার কথা হলো বিজয়ের মতো কিছু সৎ ও নীতিবান পুলিশ অফিসার এখনো আছেন, আর তাদের কারণেই মানুষ আজও আইন ও ন্যায় বিচারের উপর বিশ্বাস রাখতে পারে। আজকের গল্প এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন আরেকটি দুর্দান্ত সিনেমার গল্প নিয়ে। ধন্যবাদ।